এদিকে আজকের সবচেয়ে বড় খবর, আমেরিকাকে গুড়িয়ে দিতে ইরানের প্রস্তুতি। আবারও 10টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের পাশে থাকার ঘোষণা দিলেন কিম জং উন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যেখানে তেলের খনি আছে সেখানেই যুদ্ধ, তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ নতুন কিছু নয়, কিন্তু এবারকার সংঘাত অনেক দিক থেকেই আলাদা। কারণ এটি শুধু দুই দেশের যুদ্ধ নয়, এটি এক ধরনের কৌশলগত সংঘর্ষ, যেখানে জড়িয়ে গেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি এবং মধ্যপ্রাচ্যের অন্যতম প্রতিরোধী রাষ্ট্র। এদিকে নেতানিয়াহুর কেন 6 আঙুল, সে কি আর নেই? তবে কি নেতানিয়াহু শেষ? এআই ভিডিওতে নকল ব্যক্তি? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বোঝাই যাচ্ছে যে 14 দিনেও যখন ইরানকে পরাস্ত করা যায়নি, তখন যুদ্ধের নতুন কৌশল বা নতুন মাত্রা নিতে যাচ্ছে এই যুদ্ধের রণকৌশলে। আমেরিকা 2500 স্থল সেনা মোতায়েন করতে যাচ্ছে এবং ইরান যুদ্ধে অংশ নিতে ইতিমধ্যে তারা রওনা হয়েছে। এদিকে নিজ প্রশাসনের জন্য নিজেই গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন ট্রাম্প। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় যোগ দিতে চাইছে আরব দেশগুলো। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এই যুদ্ধে সরাসরি যোগ দেবে না বলে জানিয়েছেন জোটের মহাসচিব মার্ক রুটা। একই সঙ্গে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। এদিকে ইরানের হামলার মুখে পালাতে বাধ্য হয় মার্কিন বিমানবাহী রণতরী আইআরজিসি জেনারেল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ছোট ছোট শক্তিগুলো যখন একত্রিত হয় তখন বড় বড় ঘটনা ঘটানো যায়। কথা বলছি, যখন পুরো আরব বিশ্বই ইরানের বিপরীত অবস্থান নিচ্ছে বা ইরানের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে জড়িয়ে গেছে, তখন ইরানের পক্ষে সাহস নিয়ে তাদের বাহিনী দিয়ে লড়াইয়ে নামার জন্য যখন দুইটা দেশ ঘোষণা দিল, তখন আমার কাছে মনে হলো যে না, ওই যে ভাব সম্প্রসারণ যেটা বললাম, এই ভাব সম্প্রসারণটার একটা যৌক্তিকতা আছে। আরবের শক্তিশালী রাষ্ট্রগুলো নিশ্চয় কার্যত কোনো ভূমিকা রাখছে না, কিন্তু আপনি দেখেন অনেকটা বিধ্বস্ত রাষ্ট্র ইরাক, অনেকটা বিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেন। আজকে ইরানের যিনি নতুন নেতা নির্বাচিত হয়েছেন, তিনি একটা সুসংবাদ দিয়েছেন। আর এই সুসংবাদটা হচ্ছে কি, ইয়েমেন এবং ইরাকের যোদ্ধারা, যে সকল যোদ্ধারা আছে, তারা ইরানের এই বিপ্লবকে সমর্থন করে। এদিকে ইরানের প্রাণভোমরায় হাত দিয়েছে ট্রাম্প। তেহরান কি কড়া প্রতিশোধ নিবে? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের কাছ থেকে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন তিনি। সেখানে বলেন, বিনা শর্তে আত্মসমর্পণ ছাড়া তেহরানের সাথে কোনো চুক্তি করবে না ওয়াশিংটন। নেতানিয়াহুর উস্কানিতে ইরানে হামলা চালিয়ে যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের একের পর এক পাল্টা আঘাতে লন্ডভন্ড হচ্ছে তেল আবিব ও ওয়াশিংটন। ইরানের নতুন খামেনি ঘোষণা দিয়েছেন কোনোভাবেই আপোষ করবে না তার দেশ, যে কোনো হামলার প্রতিশোধ হবে ভয়াবহ। ধারণা করা হচ্ছে এবার ইরানকে সমর্থন জানিয়ে একযোগে 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। আর এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনীর। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। শনিবার স্থানীয় সময় দুপুর 1:20 এই হামলা চালায় কিম প্রশাসন। উত্তর কোরিয়ার এই হামলার পর নড়ে চড়ে বসেছে দক্ষিণ কোরিয়া। নজিরবিহীন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে দেশটি এবং পুরো অঞ্চল জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মধ্যে সমুদ্রে পতিত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘটনার গুরুত্ব বিবেচনা করে জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওয়াশিংটন ও সিউলের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান করছে টোকিও। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই ঘটনাকে উস্কানিমূলক বলে অভিহিত করলেও তেহরান ও পিয়ং ইয়ংয়ের এই সম্ভাব্য অক্ষশক্তি যুক্তরাষ্ট্রকে নতুন করে চাপে ফেলেছে। বিশ্লেষকরা মনে করছেন, চলমান এই উত্তেজনা কেবল ইরান কেন্দ্রিক নয়, বরং এটি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ডের সরাসরি প্রতিক্রিয়া। গত 9 মার্চ শুরু হওয়া এই মহড়াকে নিজের দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ও আক্রমণাত্মক হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। কিম জং উন সম্ভবত এই ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে ওয়াশিংটনকে একযোগে দুই রণাঙ্গনে ব্যস্ত রাখার কৌশল নিয়েছেন। যিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার এই কথাটি আরো শক্তিশালী হয়ে বাতাসে ভাসতে শুরু করেছে। সম্প্রতি নেতানিয়াহু যে বক্তব্য দিয়েছেন তা সেই গুঞ্জনকে আরো জোরালো করেছে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সম্প্রতি নেতানিয়াহুর একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে তাকে বক্তব্য দিতে দেখা যায়, কিন্তু ভিডিওটি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। অনেক পর্যবেক্ষকের দাবি নেতানিয়াহুর ভিডিওটি স্বাভাবিক নয় এবং এতে থাকতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ছাপ। ফলে প্রশ্ন উঠেছে, নেতানিয়াহু কি সত্যিই জীবিত নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে ভিন্ন কোনো বাস্তবতা। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন এক গুঞ্জন। জাতির উদ্দেশ্যে দেয়া একটি ভিডিও প্রকাশের পর দাবি ওঠে ভিডিওটি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। এমনকি অনেকেই বলছেন ভিডিওতে তার একটি হাতে দেখা গেছে 6টি আঙ্গুল। ভিডিওটি প্রকাশ করা হয় নেতানিয়াহুর অ্যাকাউন্ট থেকে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা জল্পনা। কেউ কেউ দাবি করেন ভিডিওটি আসল নয় এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এটি। এদিকে ইরানের হামলার মুখে পালাতে বাধ্য হয় মার্কিন বিমানবাহী রণতরী আইআরজিসি জেনারেল।
হরমুজ প্রণালী ও ওমান সাগর সংলগ্ন কৌশলগত জলসীমায় উত্তেজনার পারদ ছড়িয়ে এবার মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরীকে এয়ারক্রাফট ক্যারিয়ারকে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর নৌ শাখার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এই তথ্য নিশ্চিত করেছেন। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী জেনারেল তাংসিরি জানিয়েছেন যে মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমার কাছাকাছি আসার চেষ্টা করলে ইরানি নৌবাহিনীর কঠোর প্রতিরোধের মুখে পড়ে। তিনি দাবি করেন ইরানি ড্রোন এবং মিসাইল সিস্টেমের কড়া নজরদারিতে থাকা মার্কিন এই রণতরী শেষ পর্যন্ত তার পথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য হয়। জেনারেল তাংসিরি এক বিবৃতিতে বলেন, আমাদের ড্রোনগুলো ওই যুদ্ধজাহাজটির ওপর দিয়ে উড্ডয়ন করে এবং সেটিকে আমাদের আইন ও নির্দেশনাবলী মেনে চলতে বাধ্য করে। ইরানের জলসীমায় যে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতার জবাব দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। ইরানি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী কয়েকদিন ধরেই পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে। IRGCর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানি ড্রোন ও ক্রুজ মিসাইলগুলো মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কনের অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করেছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে মার্কিন নৌসেনারা সংঘর্ষ এড়াতে দ্রুত এলাকা ত্যাগ করে এবং ওমান সাগরের দিকে সরে যায়। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইইনিও এই ঘটনায় মন্তব্য করেছেন। তার মতে, সাম্প্রতিক ট্রু প্রমিস 4 অভিযানের প্রেক্ষাপটে ইরানের সামরিক শক্তি দেখে মার্কিন বাহিনী আতঙ্কিত। ইরানি কর্মকর্তাদের দাবি, কেবল এই ঘটনাই নয়, এর আগেও ইরানি স্পিডবোট ও ড্রোনগুলো মার্কিন হেলিকপ্টার বাহক জাহাজগুলোকে সতর্ক বার্তা দিয়ে অবতরণ করতে বাধ্য করেছিল। তবে এই বিষয়ে মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগন বা US সেন্ট্রাল কমান্ড থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাধারণত তেহরান এ ধরনের দাবি করলেও ওয়াশিংটন একে নিয়মিত টহল বা অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়ে থাকে। উল্লেখ্য, লোহিত সাগর এবং ওমান সাগরে সাম্প্রতিক সময়ে একাধিক ড্রোন হামলা ও সামরিক মহড়াকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় বাইরের কোনো শক্তির প্রয়োজন নেই বলে ইরান বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে। এদিকে নিজ প্রশাসনের জন্য নিজেই গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন ট্রাম্প। ইরান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরস্পর বিরোধী অবস্থান এখন খোদ তার প্রশাসনের জন্যই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। একদিকে ট্রাম্প দাবি করছেন ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো বড় হুমকি নয়, অন্যদিকে যুদ্ধের যৌক্তিকতা প্রমাণে আসন্ন হামলার অজুহাত ও ভীতি প্রদর্শন করা হচ্ছে। প্রেসিডেন্টের এমন দ্বিচারিতা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। বর্তমানে এই সংঘাতের সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। মজার বিষয় হলো, নির্বাচনের আগে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতির ঠিক উল্টো পথে হাঁটছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় তেলের দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও এখন তিনি দাবি করছেন তেলের দাম বাড়লে আদতে যুক্তরাষ্ট্রেরই লাভ হবে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের ডামাডোলে নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের প্রাণভোমরায় হাত দিয়েছে ট্রাম্প, তেহরান কি করার প্রতিশোধ নেবে। ইরানের অর্থনৈতিক ধমনী হিসাবে পরিচিত খার্ক-দ্বীপে হামলা চালানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বছরের পর বছর ধরে দ্বীপটি ইরানের তেলের লাইফলাইন হিসাবে কাজ করছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই বিধ্বংসী হামলায় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক অস্থিরতা। গত কয়েক ঘন্টার উত্তেজনার অবসান ঘটিয়ে মার্কিন বাহিনী সরাসরি আঘাত হেনেছে ইরানের খার্ক-দ্বীপে সামরিক স্থাপনায়। একের পর এক শক্তিশালী বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা দ্বীপ। হোয়াইট হাউসের দাবি অনুযায়ী এটি ছিল ওই অঞ্চলে আমেরিকার অন্যতম শক্তিশালী অপারেশন। ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ আর আগুনের লেলিহান শিকা জানান দিচ্ছে সংঘাতের চরম পর্যায়ে। খার্ক-দ্বীপ কেবল একটি ভূখণ্ড নয়, এটি ইরানের টিকে থাকার রসদ। পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত এই ছোট্ট দ্বীপটি থেকেই ইরানের প্রায় 85 থেকে 90% তেল রপ্তানি করা হয়। ইরানের তেল ক্ষেত্রগুলো থেকে পাইপলাইনের মাধ্যমে তেল এখানে আসে এবং বিশাল সব ট্যাঙ্কে করে তা পাঠিয়ে দেয় বিশ্ববাজারে। উপকূল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপের প্রাকৃতিক আশীর্বাদ রয়েছে, তা হলো গভীর সমুদ্র। ইরানের মূল ভূখণ্ড অগভীর জলসীমায় বড় জাহাজ ভিড়তে না পারলেও খার্ক-দ্বীপের বন্দরে অনায়াসে নোঙর করতে পারে বিশাল আকারের সব জাহাজ। ফলে হরমুজ প্রণালীর কাছে এই দ্বীপটি হয়ে উঠেছে বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান এক কেন্দ্র।
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা খার্কদ্বীপকে ইরানের অ্যাকিলিস হিল বা সবচেয়ে বড় দুর্বলতা বলে অভিহিত করেন, কারণ ইরানের জাতীয় আয়ের সিংহভাগই আসে এই একটিমাত্র দ্বীপ থেকে। তেলের এই দ্বীপও যদি কোনোভাবে অচল হয়ে পড়ে তবে রাতারাতি ধসে পড়তে পারে তেহরানের অর্থনীতির মেরুদণ্ড। আজকের হামলা সেই সাইন্স চাপকেই বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এই অভিযানে মূলত দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুকেই গুড়িয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত কৌশলে তেলের মূল অবকাঠামো বা এক্সপোর্ট টার্মিনালগুলোকে আপাতত রেহাই দেওয়া হয়েছে। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছে এটি একটি প্রশ্ন হুমকি, অর্থাৎ আমেরিকা বুঝিয়ে দিল যে তারা চাইলে যে কোনো মুহূর্তে ইরানের তেলের কলকবজা বন্ধ করে দিতে পারে। যেখানে তেলের খনি আছে সেখানেই যুদ্ধ। তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ নতুন কিছু নয়, কিন্তু এবারকার সংঘাত অনেক দিক থেকেই আলাদা। কারণ এটি শুধু দুই দেশের যুদ্ধ নয়, এটি এক ধরনের কৌশলগত সংঘর্ষ যেখানে জড়িয়ে গেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি এবং মধ্যপ্রাচ্যের অন্যতম প্রতিরোধী রাষ্ট্র। যুদ্ধের শুরুতে মনে হয়েছিল এটি খুব দ্রুত শেষ হয়ে যাবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রযুক্তিগত সামরিক শক্তি দেখে অনেকেই ধারণা করেছিলেন ইরান কয়েকদিনের মধ্যেই দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। আজ পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে যুদ্ধ থামাতে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিক থেকে। অন্যদিকে ইরান যেন উল্টো কৌশল নিয়েছে যুদ্ধকে দীর্ঘায়িত করার। এই অবস্থায় একটি প্রবাদ যেন নতুন করে সত্যি হয়ে উঠছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্র থাকলেও বাস্তবে হামলা চালানোর ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী ছিল ইসরায়েল। বহু বছর ধরেই তারা মনে করে আসছিল ইরানের সামরিক শক্তি এবং পারমাণবিক সক্ষমতা তাদের জন্য সবচেয়ে বড় হুমকি। এই কারণে গত 2 দশক ধরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ভেতরে নানাভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে। লক্ষ্য ছিল ইরানের ভেতর থেকেই একটি দুর্বলতা তৈরি করা। কিন্তু বর্তমান যুদ্ধ দেখিয়ে দিয়েছে বাস্তবতা আসলে কতটা ভিন্ন। যুদ্ধ শুরু করা যতটা সহজ ছিল সেটিকে শেষ করা এখন ততটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ ইরান শুধু সামরিকভাবেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলেনি, বরং পুরো যুদ্ধকে একটি দীর্ঘমেয়াদী সংঘাতে পরিণতের প্রস্তুতি নিয়েছে তারা। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান দ্রুত পাল্টা হামলা শুরু করে। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে তারা হামলার 38তম ধাপ শুরু করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। কুয়েতের সামরিক ঘাঁটি, বাহরাইনের মিনা সালমান বন্দরের মার্কিন ঘাঁটি, এমনকি হরমুজ প্রণালীর আশেপাশেও হামলার খবর এসেছে। দুবাই বিমানবন্দরের কাছাকাছি এলাকাতেও ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এই হামলাগুলো দেখিয়ে দিচ্ছে একটি বিষয়, ইরান এই যুদ্ধকে শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং পুরো আঞ্চলিক শক্তির বিরুদ্ধে সংঘর্ষ হিসেবে দেখছে। প্রশ্ন হচ্ছে কেন যুদ্ধ দীর্ঘ করতে চাইছে ইরান? বিশেষজ্ঞরা বলছেন ইরানের কৌশল খুব স্পষ্ট। তারা দ্রুত জয় চায় না, বরং যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় এবং শক্তিশালী ও স্থায়ী ফল চায়। কারণ দীর্ঘ যুদ্ধ সবসময় শক্তিশালী রাষ্ট্রের জন্য ব্যয়বহুল হয়ে ওঠে। প্রথমত ইরান চায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘ সংঘাতে জড়িয়ে রাখতে। দ্বিতীয়ত আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে তারা নিজেদের শক্তি বজায় রাখতে চায়। তৃতীয়ত ফিলিস্তিন ইস্যুতে রাজনৈতিক চাপ বাড়াতে এই সংঘাতকে কাজে লাগাতে চায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যুদ্ধ ইরানের ভেতরে রাজনৈতিক ঐক্য তৈরি করেছে। যেখানে হামলাকারীরা আশা করেছিল জনগণ বিদ্রোহ করবে, সেখানে উল্টো দেশটির জনগণ এখন সরকারের পক্ষে দাঁড়িয়েছে। ইরানের সামরিক কৌশলের একটি বড় দিক হলো মোজাইক ডিফেন্স নামে পরিচিত বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থার মূল ধারণা খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকর। যদি কোনো কারণে কেন্দ্রীয় কমান্ড ধ্বংস হয়ে যায় কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবুও যুদ্ধ থামবে না, কারণ স্থানীয় কমান্ডারদের স্বাধীনভাবে যুদ্ধ পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা বা গেরিলা আক্রমণ চালাতে পারে। এই কৌশলের লক্ষ্য দ্রুত জয় নয়, বরং শত্রুকে দীর্ঘমেয়াদে ক্লান্ত এবং ব্যয়বহুল যুদ্ধে ফাঁসিয়ে ফেলা। এই যুদ্ধ আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতাও সামনে এনেছে। আধুনিক যুদ্ধ শুধু উন্নত প্রযুক্তির উপরে নির্ভর করে না, বরং কৌশল আর ধৈর্যের উপরও নির্ভর করে। ইরানের তৈরি শাহেদ সিরিজের ড্রোনের দাম কয়েক হাজার ডলার, কিন্তু সেগুলো প্রতিহত করতে প্রতিপক্ষকে ব্যবহার করতে হচ্ছে কয়েক মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। এই বিশাল অর্থনৈতিক ব্যবধান যুদ্ধের সমীকরণ বদলে দিচ্ছে। ইসরায়েলের সামরিক সীমাবদ্ধতা যে থাকতে পারে, এই যুদ্ধ না হলে সারা বিশ্বের তা অজানা থাকবে। ইসরায়েলের সাবেক সামরিক কমান্ডার আইজাক ব্রিক একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তার মতে ইসরায়েল অত্যাধুনিক বিমান বাহিনীর উপরে নির্ভর করেছে, কিন্তু একটি পূর্ণাঙ্গ যুদ্ধ জিততে হলে বিমান, স্থল এবং নৌবাহিনীর সমন্বয় দরকার। ইরানের মতো বড় ও দুর্গম ভূখণ্ডে স্থল সেনা পাঠানো প্রায় অসম্ভব। এই বাস্তবতাই ইসরায়েলের জন্য বড় সীমাবদ্ধতা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ থামাতে ট্রাম্প শেষ পর্যন্ত রাশিয়ার শরণাপন্ন হয়েছেন। দফায় দফায় চলছে ফোনালাপ, তবে এবার সহজে যে থামতে চাইছে না ইরান, তা তাদের শর্ত দেখেই অনুমেয়। যুদ্ধ থামাতে ইরানের কঠিন শর্ত মোট 3টি। প্রথমত, ইরানের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, এই হামলার ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে আর হামলা হবে না এমন আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। এই শর্তগুলো মানা হলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে, কারণ তখন যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব কমে যাবে। এমনকি ফিলিস্তিনের ভূখণ্ড দখল নিয়েও নতুন বাস্তবতা তৈরি হতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি অনেক বিশ্লেষককে নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। এই যুদ্ধ কি সত্যিই দ্রুত শেষ করা সম্ভব, নাকি এটি ধীরে ধীরে এমন এক সংঘাতে পরিণত হবে যেখানে জয় পরাজয়ের হিসাব বদলে যাবে? যে যুদ্ধ শুরু হয়েছিল শক্তির প্রদর্শন দিয়ে, সেটি এখন কৌশলের লড়াইয়ে পরিণত হয়েছে। আর সেই কারণেই আজ অনেকের মুখে একটি কথাই শোনা যাচ্ছে, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা সবসময়ই সবচেয়ে কঠিন। বোঝাই যাচ্ছে যে 14 দিনেও যখন ইরানকে পরাস্ত করা যায়নি, তখন যুদ্ধের নতুন কৌশল বা নতুন মাত্রা নিতে যাচ্ছে এই যুদ্ধের রণকৌশলে। আমেরিকা 2500 স্থল সেনা মোতায়েন করতে যাচ্ছে এবং ইরান যুদ্ধে অংশ নিতে ইতিমধ্যে তারা রওনা হয়েছে। সঙ্গে আছে উভচর যুদ্ধ জাহাজ। তার মানে হচ্ছে
14 দিনের যে লড়াই, আমরা সেটা শুধু আকাশ থেকে বোমা নিক্ষেপ দেখলাম ইরানের কোনো স্থলভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু অবকাঠামো, কিন্তু কোনো অঞ্চল দখল হয়নি বা কোনো অঞ্চলে সৈন্যরা নামেনি। এই প্রথমবার নামতে যাচ্ছে মেরিন সেনা। কিছুদিন থেকে আলোচনা চলছিল যে মেরিন সেনারা নামবে এবং স্থলভাগে তারা আক্রমণ শুরু করবে। সেই পরিস্থিতি হয়তো হতে যাচ্ছে। তার মানে হচ্ছে একটা চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে আগামী 2 দিনের মধ্যে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে প্রথমবারের মতো 2500 মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন যাত্রাপথে আছে। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ইউএস ত্রিপোলি। এই যুদ্ধজাহাজ থেকে মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামবে। উভচর বলতে বোধহয় স্থলভাগেও চলতে পারে এবং পানিতেও নামতে পারে, এরকম একটি বিষয়। এই যুদ্ধজাহাজ থেকে মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামবেন। কোনো সংকট মোকাবেলা কিংবা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে। মূলত এই মেরিন সেনারাই হতে যাচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার যুদ্ধে মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থল সেনা। এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ ধীরে ধীরে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং খুব দ্রুত এই যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা তাদের নেই। খেয়াল করেন যে এই যুদ্ধ কিভাবে শেষ হবে, অসম্ভব। স্থলভাগের কোন একটা অংশ হয়তো দখল করলো এবং ওই স্থলভাগের সৈন্যরা যুদ্ধ করবে, সরাসরি সম্মুখ যুদ্ধ। উপর থেকে তারা বিমান থেকে বোমা বর্ষণ করবে। তো ভাবলাম যে একটা অঞ্চল তারা দখল করে বসে থাকলো, তারপরে অগ্রসর হতে গেলে তাদের আরো সেনা মোতায়েন করতে হবে, আরো সেনা মোতায়েন করতে হবে। যদি না অভ্যন্তরীণ ভাবে কোনো বিদ্রোহ সংঘটিত না হয়, তাহলে ইরানের মতন বিশাল অঞ্চল দখল করা এটা অসম্ভব ব্যাপার। এমনকি তেহরান যদি দখল হয়ে যায়, তারপরেও কিন্তু সম্ভব না কোনোভাবেই পুরো ইরানের নিয়ন্ত্রণ নেওয়া। যুদ্ধটা এখন আস্তে আস্তে গেরিলা যুদ্ধে রূপ নেবে, যেটা ধারণা করা যায় গেরিলা যুদ্ধে রূপ নেবে। কারণ ইতিমধ্যে 14 দিন অতিবাহিত হওয়ার পর ইরানের সেনারাও জানে যে এখন যুদ্ধ কিভাবে করতে হবে, কিভাবে টিকে থাকতে হবে এবং কিভাবে লড়াই করতে হবে। তো একটা ভয়াল পরিস্থিতি, রক্তক্ষয় হবে নিচ থেকে এবং উপর থেকে। আগে উপর থেকে শুধু আক্রমণটা মোকাবেলা করেছে ইরান, এখন নিচ থেকে এবং উপর থেকে 2 আক্রমণ তাদেরকে মোকাবেলা করতে হবে। যুদ্ধটা কঠিন হলো, যুদ্ধে রক্তক্ষয়, ধ্বংসযজ্ঞ আরো বাড়লো, অর্থাৎ একটা নতুন রূপ পরিগ্রহ করতে যাচ্ছে, যদি না নাটকীয় এর মধ্যে কিছু না ঘটে। ছোট ছোট শক্তিগুলো যখন একত্রিত হয় তখন বড় বড় ঘটনা ঘটানো যায়। কথা বলছি, যখন পুরো আরব বিশ্বই ইরানের বিপরীত অবস্থান নিচ্ছে বা ইরানের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে জড়িয়ে গেছে, তখন ইরানের পক্ষে সাহস নিয়ে তাদের বাহিনী দিয়ে লড়াইয়ে নামার জন্য যখন 2টা দেশ ঘোষণা দিল, তখন আমার কাছে মনে হলো যে না, ওই যে ভাব সম্প্রসারণ যেটা বললাম, এই ভাব সম্প্রসারণটার একটা যৌক্তিকতা আছে। আরবের শক্তিশালী রাষ্ট্রগুলো নিশ্চয় কার্যত কোনো ভূমিকা রাখছে না, কিন্তু আপনি দেখেন অনেকটা বিধ্বস্ত রাষ্ট্র ইরাক, অনেকটা বিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেন। আজকে ইরানের যিনি নতুন নেতা নির্বাচিত হয়েছেন, তিনি একটা সুসংবাদ দিয়েছেন। আর এই সুসংবাদটা হচ্ছে কি, ইয়েমেন এবং ইরাকের যোদ্ধারা, যে সকল যোদ্ধারা আছে, তারা ইরানের এই বিপ্লবকে সমর্থন করে আর নির্দেশনা পেলেই তারা তাদের অ্যাকশন শুরু করবে। যারা আমার নিউজগুলো নিয়মিত দেখেন তারা সকলেই জানেন যে ইরান একমাত্র রাষ্ট্র আরব রাষ্ট্রগুলোর মধ্যে অনেকটা আমেরিকান স্টাইলে তারা চলাফেরা করে, লাইক রাশিয়ার মতো। আমেরিকা যেমন আরব সহ পৃথিবীর বিভিন্ন দেশে ন্যাটো বা বিভিন্ন জোট বানায়া তাদের সামরিক বাহিনীগুলোকে লালন পালন করে, তো তদ্রুপ একমাত্র রাষ্ট্র হচ্ছে ইরান, যারা আশেপাশের রাষ্ট্রগুলোতে নিজেদের অনেকগুলো যোদ্ধা টিম তারা লালন পালন করে, এমনকি সেখানে সামরিক বরাদ্দ, বিভিন্ন ধরনের সাপোর্টিং ইস্যু সবকিছু তারা প্রোভাইড করে। তো এর মধ্যে ইরাক এবং ইয়েমেনের কথা তো জানেনি, প্রচন্ড লেভেলে সেখানে তাদের একটা সাপোর্টিং শ্রেণী আছে, এমনকি একটা যোদ্ধা দলে আছে। তো তারা ইরানের সাথে একত্রিত হয়ে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য অপেক্ষা করছে। অপরদিক থেকে ইরাকেও যে সরকারি বাহিনী আছে, তাদেরতেও মানে অনেক গুণ ক্ষমতাশালী, লাইক ফিলিস্তিনে আমাদের বীররা, ক্ষমতাশীল একটা সরকার তো আছে, তাদের তুলনায় ওই টিমটা অনেক শক্তিশালী, ইরাকেও আছে। তো ওই যোদ্ধারাও অপেক্ষা করছে। আমাদের নতুন সর্বোচ্চ নেতা বলছেন যে এই 2 দেশের প্রতিরোধ যোদ্ধারা তাদের দায়িত্ব পালন করবে। তাদের যে গোষ্ঠীগুলো আছে তারা এই যুদ্ধে ইরানকে সহযোগিতা করতে চায়। এমনকি তিনি বলছেন যে এর আগেও ইরানকে আপনার এই সামরিক বাহিনীগুলো নীরবে অনেক সাপোর্ট করেছে, আর এজন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলছেন ইরান যখন আক্রমণের শিকার হয়েছে, তখনই এই বাহিনীগুলো, তাদের এই মিত্ররা পুরো শক্তি নিয়ে আপনার ইরানকে পরাধীন হওয়া থেকে বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। তো আমি যতদূর নিউজগুলো দেখছি যে এই 2টা দেশ সামরিক দিক থেকে খুব বেশি শক্তিশালী না, বাট যখন একত্রিত হয় অ্যাজ এ টিম ওয়ার্ক করে, তখন কিন্তু ইরানের সাহস শক্তির অনেক বেড়ে যায়। কারণ এখানে সাগরকে কন্ট্রোল করার জন্য ইয়েমেন বড় একটা ভূমিকা রাখছে। বীরদের যুদ্ধে দেখছেন যে ইসরায়েলের হাইফা বন্দর থেকে শুরু করে অনেকগুলো আরব সাগর, মধ্যপ্রাচ্য সাগর, সবগুলোকে তারা কন্ট্রোল করছে। এমনকি সারা পৃথিবীর পশ্চিমা রাষ্ট্রগুলোকেও অনেকভাবে তারা বোঝানোর চেষ্টা করছে যদি কোনো রকম অ্যাকশনের সুযোগ হয় তাহলে আমরা কিন্তু খেলবো। তো একটা প্রভাব তো তাদের এই অ্যাকশনের মাধ্যমে পড়ছে। দ্বিতীয়ত এখন ইরাক এখানে অবস্থান নিয়েছে। এভাবে যদি মিলামিশা থাকে তাহলে যারা শত্রু আছে তারা 10 বার চিন্তা করবে যে কোনো ঘটনা ঘটানোর আগে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই ইউনিটিটা সবসময় পাওয়া যায় না।